This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে আজ বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিস অভিযান করেছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। যদিও পুলিশ বেগবাগানই তাদের আটকে দেয়। এর আগের দিনও পুলিশ তো ডেপুটি হাই কমিশনের ধারে কাছে এগোতে দেয়নি ওই হিন্দু জাগরণী মঞ্চকে। দেখুন, ডেপুটি হাই কমিশনের নিরাপত্তা সুনিশ্চিত করাটা কলকাতা পুলিশের দায়িত্ব, কিন্তু এই মিছিল যদিও আটকে যাচ্ছে, বার্তাটা কি আটকাচ্ছে সেটা নিশ্চয়ই বাংলাদেশে পৌঁছচ্ছে। কারণ হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভে বাংলাদেশের বিদেশ মন্ত্রক একটা বিবৃতি জারি করেছে। হ্যাঁ, বলেছে যে ওখানে এইভাবে তারা দেখেছেন যে আক্রান্ত হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। এটাকে তারা তীব্র নিন্দা করছেন। ভারতকে অবিলম্বে, ভারত সরকারকে অনুরোধ করেছেন অবিলম্বে ব্যবস্থা নিতে, যাতে তাদের এই বিভিন্ন দূতাবাস বা এ সমস্ত সম্পর্কে এরকম ক্ষোভ বিক্ষোভ এইগুলো বন্ধ হয় আর কি। তাদের এই বিবৃতি দেখতে দেখতে খুব মজা লাগছিল, জানেন তো। এটাও জানতে ইচ্ছে করছিল যে কালকে আইএসএফের বিক্ষোভ নিয়ে আবার কোনো বিবৃতি দেয় কিনা। দেখুন, একটা জিনিস তো পরিষ্কার যে বাংলাদেশ ভারতের সাথে কূটনৈতিক যুদ্ধে জড়াতে চাইছে, কিন্তু এই চিঠিগুলো লিখে যেখানে ভারতে ওই বাংলাদেশের হাই কমিশনের ওপর ভারত কোনো আঁচ আসতে দেয়নি, এক্ষেত্রে কলকাতা পুলিশ নিজেদের রক্ত দিয়ে আটকেছে, ত্রিসীমানায় আঁচ পড়েনি, তারপরে এই চিঠি লেখার মানে কি? তাদের হাই কমিশনের ওপর তো কোনো আঁচ পড়েনি, নিজেদের দেশে তারা সংখ্যালঘু হিন্দুদের কি সেই নিরাপত্তা দিতে পেরেছেন? এ দেশে, এ রাজ্যে কলকাতা পুলিশ তাদের নিজেদের রক্ত দিয়ে নিজেদের ঢাল হিসেবে ব্যবহার করে ওই বাংলাদেশ দূতাবাসকে বাঁচিয়েছে। তারা কেন সেভাবে নিজেদের দায়িত্বটা পালন করছেন না? একটা যথার্থ সরকার, তাদের যা কাজ সেটা আমাদের রাজ্যে আমাদের সরকার করেছে। আপনারা আপনাদের দেশে সেই সরকার আছে তো, তত্ত্বাবধায়ক সরকার তো আছে, সেনা আছে, নিজেদের দায়িত্ব পালন করছেন না কেন? বিশ্বজুড়ে যে বাংলাদেশকে নিয়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে, এইভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে সবাই যে সরব হয়েছে, সেটা একটা জায়গায় না, পরপর বিভিন্ন দেশে। কোথায় কোথায় নিজেদের উদ্বেগ প্রকাশ করবে বাংলাদেশ? তারা তাদের দেশে সবাই উদ্বেগে রয়েছেন, তারা অন্য জায়গায় নিজেরা নিরাপদে থেকেও ওই মাল্য করে বাচ্চাদের মতো কান্নাকাটি করছেন। দেখুন, হিন্দু নিপীড়ন নিয়ে পশ্চিমবঙ্গে একের পর এক ধর্মীয় এবং রাজনৈতিক শক্তি প্রতিবাদ জানাচ্ছে, এবং শুধু তার মধ্যে কিন্তু কোনো ধর্মীয় ভেদাভেদ নেই, সেটা কোনো ক্ষুদ্র গণ্ডির মধ্যে আটকে নেই। সমস্ত দল, সমস্ত পার্টি, সমস্ত সংগঠন, সমস্ত সম্প্রদায় এক হয়ে প্রতিবাদ জানাচ্ছে। আপনি বুঝতে পারছেন আমাদের এখানে গণতন্ত্র কতটা শক্তিশালী, আমাদের এখানকার মানসিকতা কতটা পরিণত মনস্ক। এটা নিশ্চয়ই ওই জামাতের পুতুল বাংলাদেশের তদারকি সরকারের কাছে খুব একটা স্বস্তিদায়ক বার্তা না, যে বৃহত্তর পরিকল্পনা নিয়ে জামাতে এগোবে ভেবেছিল, যে পরিকল্পনার কথা বারবার সোশ্যাল মিডিয়ায় ভাসিয়ে দিয়ে তারা এই পাশে অশান্তি ছড়ানোর চেষ্টাটা করেছে, দেখেছি তো আমরা। কিন্তু সেই পরিকল্পনা তো মাঠে মারা যাচ্ছে। তাসলিমা নাসরিন তিনি বাংলাদেশের ওই জামাত সমর্থকদের কি প্রশ্ন করেছেন জানেন? বলেছেন ভারত যদি চাল ডাল বন্ধ করে দেয় বাংলাদেশ খাবেটা কি? ভারত জল বন্ধ করে দিলে বিদ্যুৎ পাবে কোথা থেকে? বাংলাদেশে তো জামা কাপড় ছাড়া আর কোনো কিছুরই কারখানা নেই, সবই তো আমদানির ওপর নির্ভরশীল। চীন দেবে? চীন এই রকম পরিস্থিতিতে ভারতকে চটিয়ে বঙ্গোপসাগরে জাহাজ ঢোকাবে? বিশেষ করে সেই সময় যখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার কুর্সিতে বসতে চলেছেন। চীন নিশ্চয়ই বাংলাদেশকে সাহায্য করতে গিয়ে ভারতকে ফের আমেরিকার দিকে ঠেলে দেবে না। আর যদি সেরকম পরিস্থিতি তৈরি হতে হয়, পুতিন চাইবেন সেটা হতে দেবেন? ওই বললাম না, বাংলাদেশ পরমাণু বোমা কেনার স্বপ্ন দেখছে, চাল ডাল কোথা থেকে আসবে সেটা নিয়ে ভাবছে না, ভাবছে পাকিস্তান পরমাণু বোমা দেবে। আরে পাকিস্তান তো নিজেরাই 8 লাইনে ওয়েট করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে, তারা দেবে ওই পারমাণবিক অস্ত্র। মাঝে জানেন
ওই পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করেছিল বাংলাদেশ, সোশ্যাল মিডিয়ায় ঢালাও করে প্রচার করেছিল, এসে গেছে, বন্ধুরা প্রচুর পেঁয়াজ পাঠিয়েছে। সেই পেঁয়াজের বস্তা থেকে কি বেরিয়েছে জানেন? বড় বড় পাথরের টুকরো। ওজন বাড়াতে পেঁয়াজের মধ্যে পাথরের ভেজাল মিশিয়ে দিয়েছিল পাকিস্তান। তো ঠিক হয়েছে, যাদের যা প্রাপ্য তারা সেটাই পেয়েছে। কিন্তু বাংলাদেশ যে সারা পৃথিবীর আইনসভার আলোচনায় উঠে আসছে, সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে যাচ্ছে, এবং সেটা যে তাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত খারাপ, এটা বুঝতে পারার মতো বোধ বুদ্ধি তাদের রয়েছে বলেই আমরা আশা করতে পারি। এন্ড অফ দ্য ডে বাঙালি তো, তাই না? বাংলা ভাষায় কথা বলি। দেখুন, পশ্চিমবঙ্গ বিধানসভায় হিন্দুদের ধর্মাচরণের অধিকার নিয়ে আলোচনা চেয়ে শুভেন্দু অধিকারী মুলতবি প্রস্তাব এনেছিলেন, স্পিকার অনুমতি দেননি। পরিণত মনস্কতা তো সমস্ত জায়গাতেই রয়েছে না? দেখুন, আলোচনা হলে নিশ্চয়ই বাংলাদেশ নিয়ে দু চারটে কথা নথিভুক্ত হয়ে থাকতো। এখানে হয়নি। ব্রিটেনে ব্রিটিশ সাংসদ বব ব্ল্যাকম্যান ব্রিটিশ পার্লামেন্টে বলেছেন যে বাংলাদেশের পরিস্থিতিটা মেনে নেওয়া যায় না। কিভাবে মন্দির আর ধর্মীয় স্থানে আগুন লাগলো, কে লাগালো, কি করে লাগাতে পারলো, এই প্রশ্নগুলো তো ভারতকে তো ভিলেন ভাবে, ওরা বন্ধু ভাবে এই ইংল্যান্ড এই সমস্ত দেশকে। সেখানকারই একজন সাংসদ করেছেন কিভাবে এই রকম ঘটনা ঘটাচ্ছে বাংলাদেশ। In Bangladesh, their spiritual leader is under arrest. Hindus across Bangladesh are being subject literally to death by their houses being burnt, their temples are being burnt, and there was an attempt today in the Bangladesh High Court to rule that ISKCON should be banned from the country. This is a direct attack on Hindus. Now, this is a threat from India now to take action. We have a responsibility because we enable Bangladesh to be free and independent. Now, whatever the change of government has been in Bangladesh, it cannot be acceptable that religious minorities are persecuted in this way. So far, we've only had a written statement from the FCDO. So could the leader enable an oral statement on the floor of this House so it can bring to the world's attention what is going on in Bangladesh? বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার চলছে তার জবাব ভারত যদি দেয় কি হবে, প্রশ্ন তুলেছেন ওই ব্ল্যাকম্যান, ইংল্যান্ডের সাংসদ, এবং বলেছেন এই পরিস্থিতিতে তাদের দেশের একটা দায়িত্ব এসে বর্তাচ্ছে বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া যে কত বড় অন্যায় তারা করছে এবং কত বড় বিপদ তারা ডেকে আনতে চলেছে। মানে তারাও ওই সমুদ্র পাড়ে বসে বুঝতে পারছেন যে এদের বুদ্ধিভ্রংশ হয়েছে, মাথা ফাতা কাজ করছে না, নিজেদের সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে, এবং যে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে সেটা তাদের যে শুধু একটা অস্বস্তিকর কেন, একটা সর্বনাশের পরিস্থিতিতে নিয়ে গিয়ে ফেলবে না, এমনকি গোটা বিশ্বে যে একটা অস্থিরতা তৈরি করবে, তার ধাক্কা যে বিভিন্ন দেশে গিয়ে পড়বে, এটাও তো তারা বুঝতে পারছে, বাংলাদেশিরা বুঝতে পারছেন না। ওই জন্যই এই বিভিন্ন দেশ থেকে তার প্রতিক্রিয়া আসছে। এই যে ডোনাল্ড ট্রাম্প কদিন পর আমেরিকার কুর্সিতে বসে পড়বেন, তারপর কি চাপ আসতে চলেছে ভাবতে পারছেন তারা? তার একটা ট্রেলার তো দেখিয়ে দিল এই ব্রিটিশ পার্লামেন্ট। বাংলাদেশের পররাষ্ট্র বিশেষজ্ঞরাও কিন্তু তারা অবশ্য বুঝতে পারছেন, তারা ভীষণ উদ্বিগ্ন। বিশেষ করে যে দেশ, ওই বললাম চাল ডাল থেকে আলপিন সব আমদানি করে, তাদের যেরকম আস্ফালন মানায় না সেটা তারা বুঝতে পারছেন। কিন্তু মুশকিল হচ্ছে হাত পা বাঁধা। এর থেকে অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু মানে এই দুটো জায়গা জানেন তো, মানে এই যারা পররাষ্ট্র বিশেষজ্ঞ তাদের তো বাধ্য হয়ে তাদের একটা বিশ্লেষণ করতে হয় যেটা তাদের দেশের পক্ষে যাবে, কিন্তু বাস্তব পরিস্থিতি, গোটা বিশ্বের পরিস্থিতি, এগুলো তো তাদের মাথায় রাখতে হয়, মানে যাদের মাথা আছে। তো সেইখানে তারা বুঝতে পারেন যে কি সর্বনাশে একটা কাণ্ড ঘটাচ্ছে তাদের দেশ, এবং তার জন্য তাদের কতটা ফল ভুগতে হবে। এই মুখপাত্র যারা হয় তাদেরও এরকমই অস্বস্তিকর হয়, জানেন তো অবস্থানগুলো। বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন মুখপাত্রের অবস্থান দেখে সেটাও বুঝতে পারি। এবার যাই হোক, এটা তো বাংলাদেশের বিষয়, কিন্তু মুশকিল হচ্ছে ওই যেটা ব্রিটিশ পার্লামেন্টে বলা হলো, বাংলাদেশে যে অশান্তি হচ্ছে তার আঁচ সেটা তো ভারতে এসে পড়বে। ভারতে এসে পড়লে কোথায় আগে পড়বে? আমাদের এখানে পশ্চিমবঙ্গে
প্রতিবেশী তো অ্যাকচুয়ালি আমরা। এবার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি বাংলায় বিজেপির পরিস্থিতি আরেকটু সুবিধাজনক করে দেবে? খেয়াল করে দেখুন, পশ্চিমবঙ্গে কিন্তু একটা সময় সিএ বিরোধী আন্দোলন হয়েছে, হয়তো এই সিএ বিরোধিতার কথা মাথায় রেখে ভোটও হয়েছে, তাতে বিজেপির ক্ষতিও হয়েছে। কিন্তু বাংলার বিজেপি নেতারা এখন দাবি করতেই পারেন বাঙালি শরণার্থীদের জন্য সিএ আসল রক্ষা কবচ, এবং এটা যে কতটা জরুরি সেটা এতদিনে বোঝা যাচ্ছে। এই জন্যেই যেভাবে অত্যাচারিত সংখ্যালঘুরা ওদেশে হচ্ছেন, তারা যদি কোথাও গিয়ে এ রাজ্যে আসেন, এদেশে আসেন, তারা অন্তত জলে পড়বেন না। এবার খেয়াল করে দেখুন, এইভাবে ছিন্নমূল হয়ে আসা মানুষের স্রোত একটা সময় কিন্তু বাংলাদেশ থেকে এ রাজ্যে এসছিল। তাদের যে কি অবর্ণনীয় সব পরিস্থিতির মধ্যে দিন কাটাতে হয়েছে অনেকে জানেন, নিজেদের বাবা ঠাকুরদাদের কাছ থেকে সেই গল্প শুনেছেন তারা। ফলে সেই পরিস্থিতি আর কারোর হোক কেউ চাইবেন না। যাদের ওপার থেকে আসতে হয়নি, যারা এপারে বাংলাতেই ছিলেন, তারাও জানেন যে মানুষগুলো কি কষ্টের মধ্যে দিয়ে গেছে। এবং সেই সময় যে নিজেদের কথা ভাবার চিন্তা ভাবনা ছিল, এখন তো তাই নেই। একটা নিরপেক্ষ দূরত্বে সবাই দাঁড়িয়ে, এখন তো মানবতাই কাজ করে, তাই না? বাস্তব পরিস্থিতি সবাই বুঝতে পারে। সুতরাং এই যে সিএটা একটা সময়ে সব থেকে বেশি ওই বিরোধিতার বস্তু ছিল, সেটা কোথাও গিয়ে ঘুরে যাবে না তো? এবার ঘুরে গেলে সেটা বিজেপির জন্য কতটা সুবিধাজনক হবে? দেখুন, বাংলাদেশের যে সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, তা এ রাজ্যের মানুষের মনে কিন্তু প্রভাব ফেলতে বাধ্য। আমাদের এখানে এখনো ওই বাংলাদেশ সরকার যতই বলুক এ রাজ্যে এইভাবে বিক্ষোভ দেখানো হচ্ছিল, আরে আমাদের এখানকার মানুষজনের মধ্যে মানবতা অনেক বেশি। এখনো অন্য রাষ্ট্রের সম্পর্কে একটা খারাপ কথা কেউ বললে বা তাকে কোনো অনৈতিকভাবে আক্রমণ করলে, অপমান করলে, আর 5 জন দাঁড়িয়ে তার প্রতিবাদ করে। ওদেশের তো যাবতীয় সুস্থ মানসিকতাই ধূলিসাৎ হয়ে গেছে, পুরো ছাই হয়ে গেছে। দেখুন, তৃণমূলকে এর ফলেই কিন্তু ওই যে ওপার থেকে যে সমস্ত জিনিসপত্রগুলো তীব্র ভারত বিদ্বেষ বিভিন্নভাবে যেগুলো সোশ্যাল মিডিয়ায় ভেসে ভেসে এদেশে এসে ল্যান্ড করছে, তাতে কিন্তু তৃণমূলকে আক্রমণ করার আরও একটা অস্ত্র বিজেপি পেয়ে গেছে। আর অস্ত্রের অবশ্য সবসময় যে বাইরের থেকে একটা আমদানি করা অস্ত্র এরকম তো না, বিজেপির জন্য এখানকার অস্ত্রও রয়েছে, তাও পেয়েছে তারা। সেটাও আবার খেয়াল করে দেখুন কে তুলে দিয়েছেন, এক তৃণমূলের নেতাই তুলে দিয়েছেন। নকশালবাড়িতে এক তৃণমূল নেতার বাড়িতে উদ্ধার হয়েছে এক রহস্যময় ধাতু, যা কৃত্রিম তেজস্ক্রিয় মৌল ক্যালিফোর্নিয়াম বলে সন্দেহ করা হচ্ছে। অত্যন্ত দামি ধাতু। কত দাম জানেন? দামি বললে কত দামি, সোনা টোনা ভাবছেন তো? 1 গ্রামের দাম জানেন কত? 17 কোটি টাকা। ঠিক শুনেছেন। সোনা দিয়ে বিচার করার চেষ্টা করবেন না, হিরে দিয়েও বিচার করার চেষ্টা করবেন না। যার বাড়িতে ওই ক্যালিফোর্নিয়াম পাওয়া গেছে সেই ফ্রান্সিস এক্কা এলাকার দাপুটে তৃণমূল নেতা, তার স্ত্রী অমৃতা এক্কা শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ। এই ক্যালিফোর্নিয়াম সোনা খুঁজতে বা খনিজ তেল খুঁজতে ব্যবহার করা হয়। আবার আরও একটা কাজে লাগে, পরমাণু চুল্লিতেও এই ক্যালিফোর্নিয়াম লাগে। এটা তো ভারতে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে থাকা উচিত, তার বাড়িতে এলো কী করে? আর কারোর কাছে তো এইভাবে যেখানে সেখানে ক্যালিফোর্নিয়াম থাকার কথা না। এবং সবচেয়ে মজার কথা জানেন, এই সমস্ত ধাতু এগুলোর কাছাকাছি যদি প্রোটেকশন ছাড়া কেউ যায়, তারও তো আবার বিরাট ক্ষতি হতে পারে। এবার কে কি বুদ্ধিতে কিভাবে করেছেন সেটা পরের কথা। প্রশ্ন হচ্ছে, এরকম মূল্যবান ধাতু ফ্রান্সিস এক্কা পেলেন কোথা থেকে এবং তা নিয়ে কি করবেন বলে তিনি ঠিক করেছিলেন। এই ঘটনাটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়। গত 9ই আগস্ট বিহারে 850 কোটি টাকার ক্যালিফোর্নিয়াম উদ্ধার হয়েছিল। সেই তদন্তেই কি তৃণমূল নেতার যোগসূত্র পাওয়া গেছে? সেটা হলো তো ভয়ঙ্কর ঘটনা। আবার আমাদের রাজ্য জড়িয়ে গেল।
এনআইএ ঘটনার তদন্তভার গ্রহণ করেছে। এবার যদি ফরেন্সিক পরীক্ষায় প্রমাণ হয় যে ওই ধাতু ক্যালিফোর্নিয়াম নয়, তাহলে তো এটাও দেখতে হবে যে ওই ধাতুটা তাহলে কি। হঠাৎ ওই জায়গায় পৌঁছে এরকম সন্দেহজনক একটা জিনিসের খোঁজ পেলই বা কেন? যাই হোক, দেখুন, তৃণমূল নেতা ওই ধাতু কোথা থেকে পেলেন, কি উদ্দেশ্যে বাড়িতে রেখেছিলেন, এই সমস্তগুলো যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ কিন্তু কোনো কিছুকেই সন্দেহের ঊর্ধ্বে রাখা যাবে না। এবং সবথেকে বড় কথা, উদ্বেগটা কাটবে না। কেন জানেন? শিলিগুড়ি করিডর 4টে দেশের সীমান্তের খুব কাছাকাছি, একাধিক রাজ্যের সীমানা। এরকম একটা ভৌগোলিক অবস্থানে যদি সত্যি ওই ক্যালিফোর্নিয়ামের মতো ধাতু উদ্ধার হয়ে থাকে, মানে ওই উদ্ধার হওয়া ধাতুটা যদি ক্যালিফোর্নিয়াম হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা আদৌ স্বস্তিদায়ক কোনো ঘটনা নয়। নকশালবাড়িতে, যেটা নেপাল বর্ডার এবং চায়নার সাথে লাগোয়া চিকেন নেক এরিয়া, এটা কিন্তু একটা প্রশ্নর বিষয় চলে আসছে। এই ধরনের এলিমেন্ট যেটা নর্মালি লোকেদের কাছে থাকে না, হওয়া উচিত না। আমরা ধরেই নিতে পারি ওই ফর্মুলা অনুযায়ী যে কোটি কোটি টাকা পাওয়া হবে, সেই 25-75-এর হিসাবে ডিস্ট্রিবিউট হবে, এবং সেটা হেড অফিস জানতো, তাদের দলীয় পার্টি। এটা কিন্তু রাষ্ট্রীয় সুরক্ষার জন্য, দেশের নিরাপত্তার জন্য ভয়াবহ দুশ্চিন্তার কারণ। ক্যালিফোর্নিয়াম বা এই জাতীয় আরও অনেকে আছে যাদের হাফ লাইফ ভীষণই কম, সেগুলো কখনোই আমি কিন্তু সেগুলোকে নিউক্লিয়ার এক্সপ্লোশনের জন্য ইউজ করতে পারি, কিন্তু তার অ্যাবান্ডেন্স নেই, মানে ওগুলো পাওয়া যায় না ন্যাচারালি, অত্যন্তই বিপজ্জনক। তৃণমূল সরকার, বিজেপি বড় বড় নেতাকে খুন করার চক্রান্ত করছে। তার জন্যে রাসায়ন রাশিয়া থেকে থ্রু বাংলাদেশ ইম্পোর্ট করা হচ্ছে। তার একটা প্রমাণের একটা এক্সাম্পল আপনারা দেখতে পারলেন, স্টেট এজেন্সি কিভাবে দেশ বিরোধী কাজ করছে। শিকল মমতা ব্যানার্জি নবান্ন, আর কোনো শিকল নেই। তৃণমূল কংগ্রেস মনে করেন কেন্দ্রের সরকারের বিরোধিতা আর দেশ বিরোধিতা সমার্থক। পশ্চিমবঙ্গ দেশ বিরোধীদের ঘাঁটি করে তোলবার জন্য তৃণমূল কংগ্রেস, তার জনপ্রতিনিধিরা, তার নেতাকর্মীরা এবং তাদের যে প্রশাসন, সেই প্রশাসন যেভাবে সহযোগিতা করছে, ভবিষ্যতে অনেক বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। রাজ্যে তাই পাওয়া যাবে। এর আগে খাড়গড় বিস্ফোরণ হয়েছিল, সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলেছিল স্মরণ করুন। তবে এতে যেমন তৃণমূলের নাম ধরে বলছি, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টকেও জবাব দিতে হবে। এদের হাতে এটা এখানে এইভাবে কিভাবে এসে পৌঁছায়, এটা মাটি থেকে তো আর চাষ করে তো তোলা হয় না। ফলে কার্যত দেশের শত্রু মনোভাবে যারা চলে, তৃণমূল তাদের পোষে। আমাদের দেশকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের সকলের, সব ধর্ম সম্প্রদায়ের মানুষ। আমাদের দেশকে আমরা অন্তত সুস্থ রাখবো। এখন যে পারমাণবিক জিনিসও যে চুরি হতে পারে, ভারতবর্ষের এর আগে কেউ কোথাও ভাবতে পারেনি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ তার এগিয়ে বাংলা মডেল সফল করার জন্য। আর এক্কাকে বিশেষ করে বঙ্গরত্ন দেওয়া উচিত মুখ্যমন্ত্রীর এগিয়ে বাংলা মডেলকে সফল করার জন্য।